সরকার উৎখাতে নির্দেশনা দিচ্ছে হাসিনা, বললেন আসিফ। রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল তল্লাশি। ঠিকাদারি জমি দখল সিন্ডিকেটের গডফাদার মির্জা আজম পাচার করেছেন বিপুল টাকা। ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তি পাকাপাকি, শুক্রবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। সরকার উৎখাত করতে এবং দেশের পরিস্থিতি খারাপ করতে বিদেশে বসে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মধ্যরাতে রাজধানীর বিজয় সরণির নব থিয়েটারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। পরিস্থিতি গত ২-৩ দিন খারাপ হলেও আগে ভালো ছিল বলে দাবি করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মফিউর রহমানের রিপোর্ট। গেল কয়েকদিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট জোরদার করেছে সরকার। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। রাত 12:30টার কিছু পরে রাজধানীর নব থিয়েটারের সামনে চেকপোস্ট ও তল্লাশির খবরাখবর নিতে আসেন স্থানীয় সরকার উপদেষ্টা। এই সময় তিনি সাংবাদিকদের বলেন, ছিনতাই প্রবণ এলাকায় তল্লাশি চৌকি ও ছিনতাইকারীদের আটকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এই সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কি কি নির্দেশনা দিচ্ছেন, যদিও অধিকাংশই দেশের বাইরে, তারপরেও নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে, দেশের পরিস্থিতি খারাপ করতে হবে। এই রকম কাজগুলো যখন ওই দিক থেকে চেষ্টা করা হয়, তখন তো স্বাভাবিকভাবেই তারা কিছুটা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করে। এই সময় ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর ৬৫টি পয়েন্টে যৌথ বাহিনীর চেকপোস্ট রয়েছে। চিহ্নিত সন্ত্রাসীদের আটক করতে পারলে অবস্থা উন্নতি হবে বলেও জানান তিনি। মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি যারা ব্যবহার করে ছিনতাই করে তাদেরকে অনুসন্ধান চেক করতেছি। এদিকে ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এই সময় পথচারীর পাশাপাশি বিভিন্ন যানবাহনেও তল্লাশি করা হয়। লালবাগ, আজিমপুর, বকশীবাজার ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের যৌথ টিম। এই সময় পুলিশ ও সেনা জানায়, পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা কার্যক্রম করছি, এটার ভয়ে যারা এই অপরাধের সাথে নিজেকে সংশ্লিষ্ট করতে পারে বা সম্পৃক্ত করতে পারে, তাদের মধ্যে নিশ্চয়ই এই জিনিসটা কাজ করবে যে যৌথ বাহিনী মাঠে আছে। আমরা কিছু মামলা আমরা থানায় দিয়েছি, বিভিন্ন ধরনের যাদের লাইসেন্স নাই অথবা অবৈধ এরকম কার্যকলাপ। এছাড়াও কিছু আমরা কিশোর গ্যাং আজকেও ধরা পড়েছে, এটা আমরা লালবাগ থানায় হস্তান্তর করেছি। এদিকে মঙ্গলবার রাতেও বিভিন্ন এলাকায় হয় ছিনতাই ও ছিনতাই চেষ্টা। এর মধ্যে উত্তরা এলাকায় ছিনতাইকারী সন্দেহে 2 ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর দড়ি দিয়ে বেঁধে তাদের ঝুলিয়ে রাখে জনতা। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। দলীয় প্রভাব আর ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন অঢেল সম্পদের পাহাড়। সরকারি দপ্তরের ঠিকাদারি, জমি দখল, দলীয় মনোনয়ন, পদ পদবি সবই নিয়ন্ত্রণ করতেন তিনি। স্ত্রী সন্তান সহ পরিবারের প্রত্যেক সদস্যের নামে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জমি, ফ্ল্যাট ও ব্যবসা প্রতিষ্ঠান সহ গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ। বলছি জামালপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী গডফাদার খ্যাত মির্জা আজমের কথা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। মাননীয় প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিয়েছেন। ৮০ দশকে খাদ্য বিভাগের পরিবহন ঠিকাদার হিসেবে খ্যাত জামালপুর ৩ আসন থেকে ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আর পেছনে তাকাননি তিনি।
টানা 7 বারের এই এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশব্যাপী রয়েছে তার ব্যবসা বাণিজ্য। পাশাপাশি উন্নয়নের নামে প্রকল্প থেকে লুটপাট করেন কোটি কোটি টাকা। 20 কোটি টাকা ব্যয়ে শহরের দেউরপাড়ের চন্দ্রায় দখল করা জমিতে স্ত্রীর নামে করেছেন আলেয়া গার্ডেন। তারপর 2016-তে ওরা ভার্সিটির নামে জমিটা দখল করে। অনেক ঘোরাঘুরির পরও আমার মূল্য দেয় নাই, আমার আসতেও দেয় নাই। আমরাও যাই 2-250 লোকে যায় প্রতিবাদ করছি, আমগো রাস্তা মাস্তা দিব না, মানে আমগোর কথা শুনেই নেই সে। কি একটা পানি যাবো, একটা পানি খাবো, সে আমার জায়গাটা দেয় নাই। আর এই জায়গারে আঙ্গুরে কত জোর জবস্তি করে দখল করে যে নিছে। আজমে এলাকা আরও 3-4 একর জমিন বা আনপাড়াগর জমিন বেদখল দিয়ে খাইলো। উনি জামালপুরে উন্নয়নের নামে দুর্নীতির এক মহোৎসব চালিয়েছেন। পৌরসভার ডাম্পিং স্টেশনের জমিতে রাস্তা বন্ধ করে গড়ে তোলেন রিক্রিয়েশন ক্লাব। শেখ ফজিলতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয় নামে ব্রহ্মপুত্র নদের 30 একর জায়গাসহ দখল করেন স্থানীয়দের জমিও। এছাড়া হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে মির্জা আজমের বিরুদ্ধে। যে কাজ 50 টাকা দিয়ে করা সম্ভব সেই কাজে 500 টাকা বরাদ্দ হয়েছে, 450 টাকায় লুটপাট করা হয়েছে। যে কারণে মানে গত 17 বছরে উন্নয়ন যা হয়েছে তার চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাটের মধ্য দিয়ে তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে পলাতক রয়েছেন মির্জা আজম ও তার পরিবারের সদস্যরা। তার বাড়ি, রিসোর্ট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় হামলা চালায় ছাত্র জনতা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ইউক্রেন। যুদ্ধে সামরিক সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদ দিতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। দেশটির উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তির আলোচনা গঠনমূলক হয়েছে। চুক্তির বেশ কিছু শর্তও চূড়ান্ত হয়েছে। শিগগিরই চুক্তি সই হবে বলে আশা করছে ইউক্রেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চুক্তি চূড়ান্তের বিষয়ে ইঙ্গিত দেন। বলেন, আগামী শুক্রবার ওয়াশিংটন সফরে আসবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বিস্তারিত আর কিছু জানাননি ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ অবসানে সম্প্রতি শান্তি আলোচনার উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। এর আগে ইউক্রেনকে খনিজ চুক্তির প্রস্তাব দেন ট্রাম্প। সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের কাছে $50,000 কোটি খনিজ সম্পদের মালিকানা চান ট্রাম্প। রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রের পুরোটা জুড়েই দৃশ্যমান আগুনের বিভৎসতা। পুড়ে খাক কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ ও বসতঘর সহ 97টি স্থাপনা। এখনও পোড়া গন্ধ বের হচ্ছে। পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে কিছু পাওয়া যায় কিনা খুঁজছেন ক্ষতিগ্রস্তরা। সহায় সম্বল হারিয়ে দিশেহারা তারা। ব্যবসায়ীদের দাবি, আগুনে ক্ষতি হয়েছে প্রায় 100 কোটি টাকারও বেশি। কেবল 34টি কটেজ ও রিসোর্ট পুড়ে যাওয়ায় 30 কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনার একদিন পরও ক্ষতিগ্রস্ত ত্রিপুরা ও লুসাই সম্প্রদায়ের 30টি পরিবার এখনও সরকারি সহায়তা পায়নি। তারা গির্জা, মন্দির ও স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে, তবে কমিটি এখনও কাজ শুরু করেনি। দর্শক, রাঙামাটির সাজেক থেকে আগুনের বিষয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি সত্রং চাকমা। সত্রং, আপনি আছেন, কি অবস্থা এখন? বিভৎসতা আমরা জানি, এখন কি দেখছেন এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যেখানে আপনি বললেন, যেমনটা বললেন, আমি যে স্থানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে এই স্থান থেকে, এটা হচ্ছে সাজেক ইকো ভ্যালি রিসোর্ট থেকে নাকি প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপরে সাজেক অবকাশ ভ্যালি থেকে পরে আগুন লাগার সাথে সাথে আগুন সবগুলো পড়ে যায়। এখন যেটুকু আমরা জানতে পারলাম, মোট রিসোর্ট, দোকান, রেস্তোরাঁ, বসতঘর সহ 97টি স্থাপনা পুড়ে গেছে। এর মধ্যে 30টা হচ্ছে রিসোর্ট আর বসত বাড়ি হচ্ছে 37টা। আর এখানে আমি স্থানীয়দের আর ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পারলাম, আসলে এখানে কোনো নাশকতা না,
অসাবধানতা বশত কারণে এখানে তারা মনে করছে যে ওই সাজেক ইকোভ্যালি যে রুম থেকে যেটা আগুনের সূত্রপাত হয়েছে সেখানে হচ্ছে যে না হয় শর্ট সার্কিট, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, না হয় ওই সিগারেটের আগুন থেকে এটা হয়েছে, এরকম ধারণা করছেন স্থানীয় লোকজন আর ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ী আর লোকজন যারা ক্ষতিগ্রস্ত তারা জানিয়েছেন এখানে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 6 কোটি টাকা। আর আমাকে যে সাজেক কটেজ রিসোর্ট মালিক সমিতি সুবর্ণ দেববর্মন আমাকে জানালেন তাদের যে 30টা কটেজ রিসোর্ট রয়েছে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 30 কোটি টাকার মতো এরকম হয়েছে। আর জেলা প্রশাসন ঘটনার পরপর যে তদন্ত কমিটি করা হয়েছে 5 সদস্য বিশিষ্ট, তারা গতকালকেও কাজ শুরু করে দেয়। আমি যেটুকু জানতে পারলাম আজ তারা সকাল 10টায় এখানে তদন্ত কাজ শুরু করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের পার্বত্য মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজকে উনি এই ঘটনাস্থলে আসবেন বিকাল 3টার দিকে। আমি যতটুকু শুনছি উনি এখানকার ব্যবসায়ী, প্রশাসন, স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে উনি কথাবার্তা বলবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। প্রণব। ধন্যবাদ সত্রং, আপনি থাকুন সেখানে। দর্শক, রাঙামাটির সাজেক থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সত্রং চাকমা। অনিরাপদ হয়ে উঠছে হবিগঞ্জের চুনারুঘাট থেকে তেলিয়াপাড়া পর্যন্ত পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক। বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই। মৃত্যু ঝুঁকি নিয়ে সড়কটি ব্যবহার করতে চান না চালক যাত্রীরা। হবিগঞ্জ প্রতিনিধি ইকলাসুর রহমান খোকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটি হবিগঞ্জের চুনারুঘাট তেলিয়াপাড়া সড়ক। 20 বছর আগেও সড়কে ছিল ছোট বড় যানবাহনের চলাচল। ঢাকা সিলেট নতুন মহাসড়কটি চালুর পর থেকেই কমে যান চলাচল। তেলিয়াপাড়া ঢুকতে যে রাস্তা আছে ওই রাস্তা পর্যন্ত সেখানে এই ডাকাতি হয়, ছিনতাই হয়, লুটপাট হয়। এই কারণে মানুষ এই রাস্তা আর নিরাপদ মনে করে না। আমরা চাই যে এই রাস্তাতে নিরাপদ যেমন পাওয়া যায়। তারপরও যতটুকু চলাচল করত, হামলা চালাচ্ছে চোর, ডাকাত, ছিনতাইকারীরা। সন্ধ্যা নামতেই ভুতুড়ে এলাকায় পরিণত হয় পুরো রাস্তা। আতঙ্কে চলাচল করে না কোনো গাড়ি। সন্ধ্যার পরে এই চাঁদপুর বাগানের দিকে কেউ গাড়ি নিয়ে আসতে চায় না। ডাকাতি তো বাইরে গেছে, যার কারণে আর কি বই লাগে আমাদের। গাড়ি নিয়ে যায়, এরপরে মানুষ মাইরে নিয়ে যায়, গাড়ি, মোবাইল, টাকা পয়সা সব নিয়ে যায়। এখন একটা আতঙ্ক থাকে যে আমি যে বাইরে হলাম বাসায় ঠিক মতো ফিরবো কিনা। পুলিশ বলছে যাত্রী চালকদের নিরাপত্তায় প্রয়োজনে জোরদার করা হবে টহল। জায়গার টহল টিম জোরদার করছি। আমরা নিয়মিতভাবে টহল টিমকে তদারকি করে থাকি। দুষ্কৃতীরা যাতে আমাদের আইনের আওতায় আনতে পারে। চা বাগান বেষ্টিত এই সড়কের বিস্তীর্ণ এলাকা জুড়ে মোবাইল ফোনেরও নেটওয়ার্ক পাওয়া যায় না। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকার উৎখাতে নির্দেশনা দিচ্ছে হাসিনা, বললেন আসিফ। রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল, তল্লাশি। ঠিকাদারি জমি দখল সিন্ডিকেটের গডফাদার মির্জা আজম পাচার করেছেন বিপুল টাকা। ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তি পাকাপাকি, শুক্রবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।